আজকের ভিডিওটা আমরা স্টার্ট করব একটা ইন্টারেস্টিং ঘটনা দিয়ে। একটা মোমোয়ালা ছিল কোনো একটা জায়গায় ধরে নাও। তো সেই মোমোয়ালাটার মোমোটা 40 টাকা পার প্লেট দাম ছিল। তো 40 টাকা পার প্লেটে প্রথমে কেউ খেত না। তারপর আস্তে আস্তে অনেক দিন ধরে সে দোকান করলো। তো তখন কাস্টমার বাড়লো এবং যথারীতি টেস্টটা ভালো লেগেছে বলে আস্তে আস্তে কাস্টমার প্রচুর হয়ে গেল। এতটাই বেড়ে গেল যে মোমোয়ালা আর সেই মোমোর সাপ্লাই দিতে পারছিল না সমস্ত কাস্টমারকে, কেটার করতে পারছিল না। কাজেই মোমোয়ালা কি করলো, 40 টাকার জায়গায় পার প্লেট মোমোর দাম বানিয়ে দিল 80 টাকা। তখন কাস্টমার একটু ম্যানেজ করা গেল। তবে বাকি দোকানদাররা বা বাকি ওখানে যারা ছিল তারা সেই মোমোয়ালার এক্সাম্পল দেখে তারা নিজেরাও কিন্তু মোমোর স্টল দেওয়া আরম্ভ করলো এবং দেখতেই দেখতে সেই জায়গাটাতে একটা জায়গায় 3টে মোমো স্টল তৈরি হয়ে গেল। এবারে মোমোর দামের উপরে সেটা কিভাবে এফেক্ট ফেলবে, মোমোর সাপ্লাই বা মোমোর ডিমান্ডের উপরে কিভাবে এফেক্ট ফেলবে, সেটাই আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ইকুইলিব্রিয়াম। বন্ধুরা, এই প্লেলিস্টের 2 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টাইপস অফ ইকোনমি, মার্কেট, নন মার্কেট অ্যান্ড মিক্সড ইকোনমি আমরা দেখে নিয়েছিলাম। তার মধ্যে আমরা এটা দেখেছিলাম যে মার্কেট ইকোনমি, যেটার প্রপোজিশন দিয়েছিল অ্যাডাম স্মিথ, সেখানে দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর, দ্য ড্রাইভিং ফোর্স হচ্ছে দ্য ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই ডিমান্ড আর সাপ্লাইয়ের ফোর্সই কিন্তু একটা মার্কেট ইকোনমির ব্যাকবোন। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা একটু বন্ধ করে তোমরা আগে ওই ভিডিওটা দেখে নাও, এই প্লেলিস্টেই পেয়ে যাবে। তারপরে এই ভিডিওটা দেখো, অনেকটাই বেটার তোমরা বুঝতে পারবে মার্কেট ইকোনমি কি জিনিস এবং মার্কেট ইকোনমির ড্রাইভিং ফোর্স কাকে বলে। তো চলো, ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ইকুইলিব্রিয়ামের মধ্যে সবার প্রথম আমরা দেখে নিই ডিমান্ড কাকে বলে বা তার বিভিন্ন কনসেপ্টস যেগুলো রয়েছে। বেসিক কনসেপ্টস থেকে শুরু করছি। ডিমান্ড বলতে কি বোঝায়? ডিমান্ড হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ পণ্য বা পরিষেবার কোয়ান্টিটি, যেটা একটা কাস্টমার উইলিং টু বাই অ্যান্ড এবল টু বাই হবে। অর্থাৎ কাস্টমার সেটা কিনতেও চাইছে এবং সে কেনার ক্ষমতাও রাখে। এটাকেই বলে হচ্ছে ডিমান্ড। একটা কাস্টমার কত কোয়ান্টিটির জিনিস কিনতে পারবে বা কিনতে চায়। তারপর রয়েছে ডিমান্ড ফাংশন, যেটা এটা এক্সপ্লেন করে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ আ কমোডিটি অ্যান্ড ইটস প্রাইসের মধ্যে কি রিলেশন। একটা জিনিসের কোয়ান্টিটির সাথে তার দামের কি কানেকশন, সেটাকেই বলে ডিমান্ড ফাংশন। তো ডিমান্ড ফাংশন বোঝার সময় আমরা এটা ধরে নিই যে বাকি অন্য সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ কোয়ান্টিটি এবং প্রাইস ছাড়া বাকি অন্যান্য ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট। এটাকেই ল্যাটিনে বলে সেরেটিস পেরিবাস, অর্থাৎ অল আদার ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট। আমরা বাকি ভেরিয়েবলগুলোকে কনস্ট্যান্ট ধরে নেব, এটা ধরে নেব যে বাকি ভেরিয়েবলগুলো চেঞ্জ হচ্ছে না এবং দুটো ভেরিয়েবল নিয়ে আমরা একে অপরের সাথে কম্পেয়ার করব। ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে সেটা কোয়ান্টিটি ডিমান্ডেড ভার্সেস ইটস প্রাইস। এবার ডিমান্ড ফাংশন দুটো প্রকারের হয়। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফাংশন এবং দ্বিতীয়টা হচ্ছে মার্কেট ডিমান্ড ফাংশন। ইন্ডিভিজুয়াল ডিমান্ড ফাংশন কাকে বলে? নামটার মধ্যেই আছে, ইন্ডিভিজুয়ালের ডিমান্ড ফাংশন, অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল কতগুলো কোয়ান্টিটির যে কোনো জিনিস ডিমান্ড করছে এবং তার সেই ডিমান্ডকে কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে বা এফেক্ট করছে, সেটাকে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ডিএক্স বলতে একটা যে কোনো গুডের ডিমান্ডের কথা বলছে, ইন্ডিভিজুয়াল ডিমান্ডের কথা বলছে, যেটা ডিপেন্ড করছে বা যেটা একটা ফাংশন কিসের? দ্য প্রাইস অফ গুড এক্স, সেই গুডের প্রাইস কত। দ্য প্রাইস অফ রিলেটেড গুডস, অর্থাৎ সেই গুডের সিমিলার অন্য যে গুডসগুলো রয়েছে, অন্য যে জিনিসগুলো রয়েছে সেটার প্রাইসটা কেমন রয়েছে। তারপরে ওয়াই ইকুয়াল টু মনিটারি ইনকাম অফ দ্য কনজিউমার, অর্থাৎ সেই গুডের যারা টার্গেট অডিয়েন্স তাদের ইনকাম কতটা। এবং চতুর্থ হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার, অর্থাৎ সেই জিনিস নিয়ে কি টেস্ট এবং প্রেফারেন্স মার্কেটে রয়েছে। তার মানে বন্ধুরা, ইন্ডিভিজুয়াল ডিমান্ড ডিপেন্ড করছে বা ইজ আ ফাংশন অফ সেই গুডের প্রাইস, সেই গুডের যে রিলেটেড গুডস রয়েছে সেটার প্রাইস, তার সাথে কনজিউমারের ইনকাম এবং কনজিউমারের টেস্ট এবং প্রেফারেন্স। তো এই সমস্ত ফ্যাক্টরের উপরে একটা জিনিসের মার্কেটে ডিমান্ড নির্ভর করে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে। আর সেখানে মার্কেট ডিমান্ড ফাংশন হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড বাই অল কনজিউমার্স। মার্কেটে যতজন কনজিউমার আছে তারা টোটাল কত কোয়ান্টিটি ডিমান্ড করছে এবং সেই ডিমান্ডটাকে কি কি ফ্যাক্টর এফেক্ট করছে, এই দুটোর মধ্যে কানেকশন। ইকুয়েশনটা হচ্ছে ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ টিএক্স পিআর ওয়াই ওয়াইডি পিটিই। ডিএক্স বলতে বোঝাচ্ছে ডিমান্ড অফ গুড এক্স, অর্থাৎ যে কোনো একটা জিনিসের ডিমান্ডের কথা বলছে। পিএক্স বলতে প্রাইস অফ গুড এক্স,
সেই জিনিসটারই বাজারে দাম কত চলছে। পিআর বলতে প্রাইস অফ রিলেটেড গুডস, যেই জিনিসের কথা হচ্ছে সেটার সাথে রিলেটেড যেই গুডসগুলো রয়েছে সেটার কথা বলছে। এবং ওয়াই ইকুয়াল টু ইনকাম অফ অল কনজিউমার্স ফর দ্য গুড ইন দ্য মার্কেট, যতজন সেই জিনিসের খদ্দের রয়েছে তাদের ইনকাম কত রয়েছে সেটার উপরেও নির্ভর করে। নেক্সট, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। একটা জিনিসের ডিমান্ডের পিছনে কারণ কনজিউমারদের ইনকাম তো বটেই, তবে যতজন সেই জিনিসটার কনজিউমার তাদের মধ্যে যদি শুধু কিছু জনই সেই জিনিসটা কেনার ক্ষমতা রাখে তাহলে কিন্তু গুডটা হয়তো বেশি চলবে না। একজন দুজনের খদ্দের আছে, বাকিদের কেনার সামর্থ্য নেই। তো শুধু টোটাল ইনকাম অফ অল কনজিউমার্স আমাদের জানলে চলবে না, সেই ইনকামটা ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে, অর্থাৎ শুধু কিছু জনই কি সেই লেভেল অফ ইনকাম রাখে, না ইন জেনারেল সেই লেভেল অফ ইনকাম সবার কাছে রয়েছে। যদি সবার কাছে থাকে তাহলে সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে। যদি কিছু জনেরই সেরকম ইনকাম লেভেল থাকে তাহলে সেই কিছু জনই হচ্ছে এই জিনিসের ডিমান্ড করবে বা এই জিনিসের তারা বায়ার, খদ্দের। নেক্সট, পি হচ্ছে সাইজ অফ পপুলেশন, অর্থাৎ যেখানে এই জিনিসটা বিক্রি হচ্ছে সেখানকার পার্শ্ববর্তী এলাকা, সেই এলাকায় কত জনসংখ্যা রয়েছে, কারণ সেটাই হচ্ছে মার্কেট সাইজ। নেক্সট হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ দ্য কনজিউমার, অর্থাৎ ওখানকার যারা ক্রেতা খদ্দেররা কেমন টাইপের জিনিস ব্যবহার করতে বা কিনতে পছন্দ করে। এবং ইকুয়াল টু এক্সপেকটেশন অফ কনজিউমার, যে কোনো জিনিস কেনার পিছনে কনজিউমারের এক্সপেকটেশন কি থাকে। তো মার্কেট ডিমান্ড অফ আ গুড ডিপেন্ডস অন অল দিস ফ্যাক্টরস, এই সমস্ত ফ্যাক্টরগুলোর উপরে একটা জিনিসের মার্কেট ডিমান্ড ডিপেন্ড করে। এইগুলো হচ্ছে টোটাল সমস্তগুলো ফ্যাক্টর যেটা একটা জিনিসের ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে। তো এবারে ল অফ ডিমান্ড যেটা বলছে যে এই সমস্তগুলো ফ্যাক্টরের মধ্যে প্রাইসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাকি ফ্যাক্টরগুলোকে আমরা সেটেরিস প্যারিবাস ধরে নিচ্ছি, অর্থাৎ বাকি ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট আছে এটা আমরা ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস অফ দ্য কনজিউমার ধরো চেঞ্জ হয়নি, পপুলেশনের সাইজও স্টেবল আছে, ইনকাম ডিস্ট্রিবিউশনও সেই পপুলেশনের মধ্যে অলমোস্ট সমান সমান রয়েছে, রিলেটেড গুডের প্রাইসও বাড়েনি। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমরা কনস্ট্যান্ট যদি ধরে নিই তাহলে আমরা দেখব যে প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি ডিমান্ডেড। ইনভার্সলি প্রপোর্শনাল বলতে প্রাইস যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। একটা জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে সেই জিনিসের ডিমান্ডও কিন্তু মার্কেটে কমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই পার্টিকুলার ডায়াগ্রামে এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে কোয়ান্টিটি ডিমান্ডেড এবং ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে প্রাইস অফ দ্য গুড। তো প্রথমে যখন জিনিসটার প্রাইস হাই ছিল P1, তখন কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কম ছিল। তারপর যখন দামটা কমে গেল কোয়ান্টিটি ডিমান্ডেড অনেকটা বেড়ে গেল। তারপর যখন দামটা আরো কমে গেল কোয়ান্টিটি ডিমান্ডেড অনেকটা বেড়ে গেল। অর্থাৎ পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি ডিমান্ডেড, একটা বাড়লে আরেকটা কমে। এটাই হচ্ছে দ্য ল অফ ডিমান্ড। আবারও বলছি, এটা অ্যাপ্লাই করে যখন আমরা বাকি যেই ফ্যাক্টরগুলো ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে এখনই যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোকে কনস্ট্যান্ট আমরা ধরে নিই। তো ল্যাটিনে একটা টার্ম আছে সেটেরিস প্যারিবাস, যেটার মানে হচ্ছে ওটাই যে অল আদার ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট। আচ্ছা, ল অফ ডিমান্ড বেসিক্যালি বন্ধুরা বায়ার্সের অ্যাফোর্ডেবিলিটির কথা বলে। যারা ক্রেতা তারা যে কোনো গুড অ্যাফোর্ড কতটা করতে পারবে, মানে যেই প্রাইসে সেটা বিক্রি হচ্ছে সেই প্রাইসে উইলিং টু বাই অ্যান্ড এবেল টু বাই কতজন রয়েছে, সেটাকে কেনার ইচ্ছা এবং সেটাকে কেনার ক্ষমতা, এটারই কথা বলে দ্য ল অফ ডিমান্ড। কতজনের সামর্থ্য আছে সেই জিনিসটাকে সেই পার্টিকুলার প্রাইসে কেনার। এবারে এই ল অফ ডিমান্ড অর্থাৎ পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি ডিমান্ডেড, প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যায়। এই লটার কিন্তু আবার কিছু এক্সেপশনস আছে, তো দেখে নিই সেগুলো কি কি। প্রথমটা হচ্ছে এক্সপেক্টেড রাইজ ইন ফিউচার প্রাইসেস। ফর এক্সাম্পল, যদি বাজারে এটা আশঙ্কা থাকে যে খুব তাড়াতাড়ি ভবিষ্যতে পেট্রোল বা ডিজেলের প্রাইস বেড়ে যাবে, অর্থাৎ এখন কিন্তু তার প্রাইস বাড়ছে না কিন্তু এটা আশঙ্কা আছে, স্পেকুলেশন আছে যে ভবিষ্যতে সেটার প্রাইসটা বেড়ে যাবে, তো তখন মানুষে কি করবে, যথারীতি তারা বেশি করে প্রেজেন্ট প্রাইসে পেট্রোল বা ডিজেল তারা কিনবে, সংগ্রহ করে রাখবে, কারণ তারা এক্সপেক্ট করছে যে খুব তাড়াতাড়ি এগুলোর দাম বাড়তে চলেছে। এমনটা যখন সাপ্লাই শর্টেজেস হয় মার্কেটে কোনো ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল কারণের জন্য, তখন কিন্তু এমন কনজিউমার বিহেভিয়ার দেখা যায়। ভবিষ্যতে দাম বাড়বে বলে এখন বেশি করে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেছে, এখন কিন্তু তার প্রাইসটা বাড়েনি, যা ছিল তাই আছে, তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে মানুষে বেশি করে সংগ্রহ করবে, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাবে। নেক্সট এক্সেপশন হচ্ছে ভেবলেন গুডস, অর্থাৎ কিছু গুডস আছে যেগুলোকে আমরা কনজিউম করি তার ইউটিলিটির জন্য নয়, তার স্টেটাসের জন্য। ফর এক্সাম্পল, লাক্সারি গাড়ি, লাক্সারি ফোন। যেমন একটা বেসিক ফোন কিনলেও কিন্তু মোটামুটি তোমার কাজ চলে যাবে, একটা বেসিক গাড়িও তোমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে যাবে, কিন্তু
তারপরেও মানুষে অনেক সময় সাধ্যের বাইরে গিয়ে কিছু জিনিস কেনে যেগুলো ফ্র্যাঙ্কলি ওভার প্রাইসড। কেন? সমাজে সম্মানের জন্য, অ্যাজ আ স্টেটাস সিম্বল। এটার আরেকটা খুব পপুলার এক্সাম্পল এবং রিলেটেবল এক্সাম্পল হচ্ছে বিয়ের পিছনে যে খরচা। বিয়ের সময় আমরা বিভিন্ন গুডস বা সার্ভিসেস আমরা কিনে থাকি এবং সাধারণত বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিরা বা নিম্নবিত্ত ফ্যামিলিরাও নিজেদের সাধ্যের বাইরে গিয়ে বিয়েতে খরচা করে। 1-2 দিনের অনুষ্ঠানের জন্য হতে পারে তার লাইফ টাইমের সেভিংস সে খরচা করে ফেললো। কারণ কি? সমাজে প্রেস্টিজ। টাকা থাকুক চাই না থাকুক, লোকেদের নজরে প্রেস্টিজ বজিয়ে রাখতে হবে। তো মানুষে অনেক সময় তো ধার দেনা করেও বিয়েতে বিলাসিতা দেখিয়ে থাকে। এগুলোকেই বলে হচ্ছে ভেবলেন্ট গুডস, যেগুলো কনজিউম করা হয় তার ইউটিলিটির জন্য নয়, কি কাজে লাগবে সেটার জন্য নয়, কিন্তু লোককে দেখানোর জন্য। এই সমস্ত ভেবলেন্ট গুডসের ক্ষেত্রে প্রাইস যতই বাড়ুক না কেন, কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমবে না। বিয়ের সামগ্রীর দাম প্রচন্ড বেড়ে গেলেও মানুষে কিন্তু সচরাচর খরচা কমাবে না। আইফোনের দাম বেড়ে গেলেও তারপরেও কিন্তু মানুষে সেটা কিনবে। তো এখানে প্রাইস বেড়ে যাওয়ার সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কমছে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে কোয়ান্টিটি ডিমান্ডেড উল্টে বেড়ে যায়। কারণ মানুষে হাই প্রাইসটাকে অ্যাজ আ স্টেটাস সিম্বল দেখা আরম্ভ করে। তৃতীয় এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড হচ্ছে ইগনোরেন্স অফ দ্য কনজিউমার। অর্থাৎ একটা কনজিউমার যদি অজ্ঞ হয় বা সে প্রোডাক্টের সম্বন্ধে যদি প্রপারলি না জানে। ফর এক্সাম্পল, অনেক সময় দোকানে দেখবে রেগুলার প্রোডাক্ট যেগুলো অলরেডি আমরা ইউজ করছি অনেক দিন থেকে, সেগুলোকে খুব হাইফাই প্যাকেজিং দিয়ে, বড়সড় ট্যাগলাইন দিয়ে সেগুলো দোকানে বিক্রি করা হয়। এমনিতে হলুদ আমাদের কিচেনে কিন্তু সবার ঘরেই পাওয়া যায়, তবে কোনো প্যাকেটে যদি লেখা থাকে প্রিমিয়াম, অর্গানিক, হেলদি, টারমারিক পাউডার এবং রংচঙা যদি প্যাকেজিং থাকে, তাহলে কনজিউমার অনেক সময় সেই প্রিমিয়াম হলুদটাকে কেনার চেষ্টা করবে, এটা না জেনে যে নর্মাল হলুদের প্যাকেট এবং এই প্রিমিয়াম হলুদের প্যাকেটের মধ্যে আদৌ কি কোনো ডিফারেন্স আছে। তেমনি আজকাল খুব ফ্যাশনে চলছে হেলদি বা অর্গানিক খাবার দাবার, যেমন জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত কোর্স গ্রেইন সিরিয়ালস খাওয়ার একটা চল চলছে। তা আমার আমার নিজের ঠাম্মার সাথে কথা হচ্ছিল এবং উনার যেহেতু সুগারটা একটু হাই ছিল, তাই জন্য আমি ওনাকে বলছিলাম যে ঠাম্মা, তুমি না ভাত খাওয়া বাদ দিয়ে তুমি রাগির রুটি খেতে পারো, কারণ সেটা নাকি আমার কথা অনুযায়ী মার্কেটে নতুন এসছে, হেলদি বেশি, টেস্টি বেশি ইত্যাদি। তখন ঠাম্মা একটু হেসে বলল যে আমরা ছোটবেলায় কিন্তু এই জোয়ার বাজরা রাগি রুটিই খেয়ে এসছি, এটাই আমাদের পরম্পরাগত বাড়িতে ব্রেকফাস্ট, ডিনার বা লাঞ্চে খাওয়া হতো। আজকালকার দিনে সেটা আবার প্রিমিয়াম প্যাকেজিংয়ে অপেক্ষাকৃত অনেক বেশি দামে আবার সেগুলো নাকি বিক্রি হচ্ছে। তখন আমি বুঝলাম যে আমি তো ভাই একদমই অজ্ঞের মতো কথা বলে দিয়েছি, আমার ঠাম্মাকে বোঝাচ্ছি জোয়ার বাজরা রাগি খাওয়ার অ্যাডভান্টেজ। তো বুঝলি, তো অনেক সময় কনজিউমার একটা প্রোডাক্টের সম্বন্ধে না জেনে হাই প্রাইস পে করতে রেডি হয়ে যায়। অর্থাৎ যে কোনো প্রোডাক্টের দামটা বাড়িয়ে যদি বিক্রি করা হয়, কোয়ান্টিটি ডিমান্ডেড কমার জায়গায় বেড়ে যেতে পারে। চতুর্থ এক্সাম্পল হচ্ছে জিফেন গুডস। জিফেন গুডস বলতে অ্যাকচুয়ালি ইনফিরিয়ার গুডস। ইনফিরিয়ার গুডস বলতে ভাবতে পারো সস্তা জিনিসপত্র, কিন্তু সমস্ত সস্তা জিনিসপত্রই কিন্তু জিফেন গুডস নয়। ফর এক্সাম্পলে, যে কোনো বাঙালি ঘরে বা ইভেন নর্থ ইন্ডিয়াতে বা নর্থ বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে বা আমাদের দেশের ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু চালটা একটা স্টেপল ফুড, ভাত হচ্ছে একটা স্টেপল ফুড। বাদ বাকি যাই খাই না কেন সেটা ভাতের সাথে আমরা খাবো। এবারে ধরো যদি চালের দাম যদি বেড়ে যায়, বিশেষ করে যেগুলো মোটা চাল রয়েছে, যেগুলো সাধারণত নিম্নবিত্ত বা একটু লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে কনজিউম করা হয়, মোটা চালের ভাত, তো সেই মোটা চালের দাম যদি বাজারে বেড়ে যায়, তখন ল অফ ডিমান্ড অনুযায়ী সেই মোটা চালের চাহিদা কমে যাওয়া উচিত, কোয়ান্টিটি ডিমান্ডেড রিডিউস হয়ে যাওয়া উচিত। কিন্তু যেটা কনজিউমার বিহেভিয়ার অবজার্ভ করা যায় বন্ধুরা, যে মোটা চালের যদি দাম বেড়ে যায় তাহলে সেটার খরিদ্দারি আরো বেশি বেড়ে যায়, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যায়। এটার কারণ কি? কারণ মোটা চালের বা ভাতের কোনো রিপ্লেসমেন্ট, চিপার সাবস্টিটিউট মার্কেটে অ্যাভেলেবেল না। ভাত খাবে না তো অন্য কি খাবে? তার থেকে সস্তায় পুষ্টিকারক খাওয়ার তা আর কিছু হয় না। তখন মানুষে কি করবে? ভাতের সাথে যে আনুষাঙ্গিক জিনিসগুলো খেত, ধরো সবজি, চিকেন, মাছ, সেগুলো খাওয়া কম করে দেবে বা বন্ধ করে দেবে, কিন্তু ভাতটা বেশি করে খাবে যাতে করে পেটটা ভরে। তো মোটা চালের ভাত এটা একটা এক্সাম্পল একটা ইনফিরিয়ার গুডের, অর্থাৎ সস্তা জিনিসের, এবং তার সাথে সাথে জিফেন গুডসের, যেহেতু এটার কোনো অল্টারনেটিভ বা সাবস্টিটিউট নেই। সস্তা জিনিস যেটার কোনো সাবস্টিটিউট নেই সেটাকেই বলে জিফেন গুডস। এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রাইস যতই বাড়ুক না কেন তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু সেম আছে বা ইভেন বেড়ে যাচ্ছে। মানুষের মাংস না খেয়ে বেশি করে ভাত খেয়ে নেবে। এটাকেই বলে হচ্ছে জিফেন্স প্যারাডক্স, যেটা একটা এক্সেপশন টু দ্য ল অফ ডিমান্ড।
এবারে আমরা দেখে নেব বন্ধুরা টাইপস অফ ডিমান্ড। টাইপস অফ ডিমান্ডের মধ্যে প্রথমে দেখে নেব এক্স অ্যান্টে ডিমান্ড ভার্সেস এক্স পোস্ট ডিমান্ড। এক্স অ্যান্টে ডিমান্ড, এক্স অ্যান্টে কথাটার মানে হচ্ছে বিফোর দ্য ইভেন্ট হ্যাপেন্স। এখানে ইভেন্ট বলতে যখন আমি সেই জিনিসটা কিনছি তার আগে তার ডিমান্ডের কথা বলা হচ্ছে, বিফোর দ্য ইভেন্ট হ্যাপেন্স। অর্থাৎ আমরা বাড়িতে বসে যখন ভাবি বাজারে গিয়ে আমরা এই জিনিসটা এত কোয়ান্টিটির আমরা কিনতে চাই, বাড়িতে বসে ভাবছি যে ওই জিনিসটার ডিমান্ড আমার কাছে এতটা আছে, তো সেটাকে বলে হচ্ছে এক্স অ্যান্টে ডিমান্ড। যেখানে এক্স পোস্ট ডিমান্ড হচ্ছে আফটার দ্য ইভেন্ট হ্যাজ অকার্ড। অর্থাৎ বাজারে গিয়ে যখন আমি জিনিসটা কিনে ফেললাম তখনকার বা তারপরের ডিমান্ডের কথা বলা হচ্ছে। দ্য এক্সপেন্ডিচার ওয়ান অ্যাকচুয়ালি মেক্স, অ্যাকচুয়ালি বাজারে গিয়ে আমি কি কিনলাম। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করি। সাধারণত যখন আমরা গ্রোসারির লিস্ট বানাচ্ছি বাড়িতে বসে, তখন আমরা লিস্টের মধ্যে কিছু আইটেম এবং তার কোয়ান্টিটি আমরা লিখি, বা ইভেন রোজকার ফিশ মার্কেট যাওয়ার আগেও না লিখলেও একটা মেন্টাল আন্দাজা আমরা তৈরি করি যে ফিশ মার্কেটে গিয়ে আমি আজকে কি কি কিনবো, এবং একটা মোটামুটি বাজেট ভেবে রাখি যে আজকে মার্কেটে গিয়ে আমার কত টাকা আমি খরচা করতে চাই। মার্কেটে যাওয়ার আগে ভেবেছিলাম যে আজকে আমি রুই মাছ গিয়ে কিনবো, আমার বাজেটের মধ্যে ফিট হচ্ছে, খুব মনোযোগ সহকারে বাজেট বানিয়েছি। কিন্তু মার্কেটে গিয়ে ও মা, দেখি ইলিশ মাছ বেশ ফ্রেশ বিক্রি হচ্ছে, দামটা একটু বেশি বটে, কিন্তু ইলিশ মাছ দেখেই মুখে যা জল চলে এলো। তারপরে তো যে বিক্রেতা, সে তো নানান প্রলোভন যুক্ত শব্দ ব্যবহার করলো, পদ্মার ইলিশ দাদা, গঙ্গার ইলিশ দাদা, এমন ইলিশ কিন্তু কোথাও পাবেন না। এইসব কথা শুনে আমিও আর সামলাতে পারলাম না এবং রুই মাছ কেনার কথা ছিল, কিন্তু ইলিশ মাছ কিনে বাড়ি ফিরলাম, যেটার দাম সারপ্রাইজ 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 রুই মাছ থেকে অনেকটাই বেশি। তো রুই মাছ ছিল হচ্ছে আমার এক্স অ্যান্টে ডিমান্ড, কিন্তু ইলিশ মাছ হচ্ছে আমার পোস্ট অ্যান্টে ডিমান্ড। তো আমার ইন্টেনশন ছিল রুই মাছ কেনার, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিনলাম ইলিশ মাছ। এটাকেই বলে হচ্ছে এক্স অ্যান্টে ডিমান্ড এবং এক্স পোস্ট ডিমান্ড। নেক্সট টাইপস অফ ডিমান্ডের মধ্যে রয়েছে জয়েন্ট ডিমান্ড ভার্সেস ডিরাইভ ডিমান্ড ভার্সেস কম্পোজিট ডিমান্ড। জয়েন্ট ডিমান্ড বলতে কি বোঝায়? যখন দুটো গুডস একে অপরের কমপ্লিমেন্টারি, তখন তাদের ডিমান্ড কিন্তু একসাথে বাড়ে। এক্সাম্পল নিয়ে বুঝি, যেমন গাড়ি এবং পেট্রোল হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, একে অপরের পরিপূরক। গাড়ি ছাড়া, পেট্রোল ছাড়া গাড়ির কি কাজ, অমনি গাড়ি ছাড়া আমি পেট্রোল কিনে কি করব? তো একে অপরের কমপ্লিমেন্টারি গুডস। তো গাড়ি আমি কিনে নিলাম কিন্তু ট্যাঙ্ক আমার ফাঁকা, তো সেই ক্ষেত্রে আমি গাড়িটাকে চালাতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। তো গাড়ি কেনার সাথে সাথে যদি পেট্রোল কেনার ক্ষমতা আমার না থাকে, তাহলে আমি গাড়িই কিনবো না। কিন্তু গাড়ি এবং পেট্রোল যদি একসাথে আমার কেনার ক্ষমতা থাকে, তাহলে সেটা আমাকে স্যাটিসফ্যাকশন দেবে। এবারে যদি গাড়ির ডিমান্ড বেড়ে যায়, বেশিরভাগ লোক যদি আজকাল পার্সোনাল কার ইউজ করছে, সেই ক্ষেত্রে কিন্তু পেট্রোলের ডিমান্ডও বেড়ে যাবে। তবে আবার পেট্রোলের দাম যদি অতিরিক্ত বেড়ে যায়, তাহলে কিন্তু গাড়ির ডিমান্ড বা গাড়ির ব্যবহার অনেকটা কমে যাবে। তো বুঝতে পারলে বন্ধুরা, একটা জিনিসের ডিমান্ড অর্থাৎ গাড়ির ডিমান্ড আরেকটা জিনিসের ডিমান্ড অর্থাৎ পেট্রোলিয়ামের ডিমান্ডকে এফেক্ট করছে, কারণ এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। এই দুটো ডিমান্ড জয়েন্ট ডিমান্ড হয়, একসাথে এই দুটো জিনিসের ডিমান্ড বাড়ে বা কমে। গাড়ির ডিমান্ড বেড়ে গেলে পেট্রোলের ডিমান্ড বেড়ে যাবে, তেমনি পেট্রোলের যদি দাম বেড়ে যায় তাহলে তার ডিমান্ড কমে যাবে, সাথে সাথে গাড়ির ডিমান্ডও কমে যাবে। নেক্সট আমরা বুঝবো ডিরাইভড ডিমান্ড কাকে বলে। ডিরাইভড ডিমান্ড বলতে একটা জিনিসের ডিমান্ড এই জন্য বাড়লো কারণ অন্য আরেকটা জিনিসের ডিমান্ড বেড়েছে। ফর এক্সাম্পল, যদি মানুষজন নিজেদের বাড়ি বানানোর চেষ্টা করছে বা বাড়ির ডিমান্ড যদি বেড়ে গেছে, বা সরকারের তরফ থেকে যদি সবাইকে বাড়ি দেওয়া হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, বা ইভেন একটা পরিবারের সমৃদ্ধি বাড়ার সাথে সাথে নিজেদের ঘর বানানোর তাদের ইচ্ছে জাগে, তাহলে কি হবে? বাড়ির ডিমান্ড বেড়েছে বলে বাড়ি বানানোর জন্য যেই লেবাররা কাজ করবে তাদের ডিমান্ড বেড়ে যাবে, বাড়ি বানানোর জন্য যে সিমেন্ট প্রয়োজন তার ডিমান্ড বেড়ে যাবে, স্টিলের রড যদি প্রয়োজন হয় তার ডিমান্ড বেড়ে যাবে, পেইন্টের যদি প্রয়োজন হয় তার ডিমান্ড বেড়ে যাবে, ইলেকট্রিক্যাল লাইনের প্রয়োজন হবে, সেই জিনিসগুলোর দাম বেড়ে যাবে। এই সমস্ত জিনিসের দাম কেন বাড়লো? কারণ বাড়ি বানানোর ডিমান্ড বেড়ে গেছে। বাড়ি বানাতে এগুলো উপকরণ লাগে, তাই জন্য বাড়ি বানানোর ডিমান্ডের থেকে ডিরাইভ হলো বাকি এই জিনিসগুলোর ডিমান্ড। তো একটা ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ বিল্ডিং বানানোর জন্য যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, সেগুলোর ডিমান্ড কিন্তু সাথে সাথে বেড়ে যাচ্ছে। তৃতীয় টাইপ অফ ডিমান্ড হচ্ছে কম্পোজিট ডিমান্ড। এই ডিমান্ডটা সেই সমস্ত জিনিসের উপরে অ্যাপ্লাই করে যেটার মাল্টিপল ইউসেজ আছে। ফর এক্সাম্পল, ইলেকট্রিসিটি অনেক কিছুতেই ব্যবহার করা হয়। আমাদের বাড়ির ক্ষেত্রে ইলেকট্রিসিটি দিয়ে ফ্যান চলে, এসি চলে, ফ্রিজ চলে, মোবাইল চলে, কম্পিউটার চলে, ওয়াশিং মেশিন চলে, সমস্ত কিছু চালাতেই কিন্তু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। এবার
এই সমস্ত আসবাবপত্রের মধ্যে, এই সমস্ত অ্যাপ্লায়েন্সের মধ্যে এক বা একাধিক অ্যাপ্লায়েন্সের যদি ডিমান্ড বেড়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু ইলেকট্রিসিটির ডিমান্ডও কিন্তু বেড়ে যাবে। আবার লোকজন যদি এই সমস্ত অ্যাপ্লায়েন্স ইউজ করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটির ডিমান্ডও কিন্তু কমে যাবে। তো এটাই হচ্ছে কম্পোজিট ডিমান্ড। যেহেতু একটা জিনিস অনেকগুলো জিনিসের জন্য প্রয়োজন, তাই জন্য সেই জিনিসগুলোর কনজাম্পশন যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি অন্য জিনিসটার কনজাম্পশনও কিন্তু বেড়ে যাবে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট ডিমান্ড, চাহিদা। এবার চাহিদার অপর দিক হচ্ছে সেই জিনিসের সাপ্লাই বা সরবরাহ। তো চলো বুঝে নিই। শুরু করবো আবারও কিছু বেসিক কনসেপ্টস দিয়ে। সাপ্লাই কাকে বলে? কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে কোনো পণ্য বা পরিষেবার কোয়ান্টিটি। একটা বিক্রেতা বা একটা ফার্ম উইলিং অ্যান্ড এবল টু সেল, মানে ফার্ম বিক্রি করতে চাইছে এবং বিক্রি করতে পারছে, সেটাকেই বলে সেই জিনিসের সাপ্লাই। যে কোনো জিনিস যেটা একটা ফার্ম বা একটা বিক্রেতা সেলার বিক্রি করতে চাইছে এবং বিক্রি করতে পারছে, সেটাকেই বলে সেই জিনিসের সাপ্লাই। আর সাপ্লাই ফাংশন এটাই দেখায় যে কোয়ান্টিটি সাপ্লাইড আর সেই জিনিসের প্রাইজের মধ্যে কি সম্পর্ক। সেটেরিস প্যারিবাস, অর্থাৎ অল আদার থিংস বিং কনস্ট্যান্ট। সাপ্লাইকে যতগুলো জিনিস এফেক্ট করে প্রাইস ছাড়া, সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়ে এটা বোঝার চেষ্টা করি যে প্রাইস কিভাবে কোয়ান্টিটি সাপ্লাইডকে ইনফ্লুয়েন্স করছে, সেটাকেই বলে হচ্ছে সাপ্লাই ফাংশন। এবার সাপ্লাইকে কি কি জিনিস এফেক্ট করে বা ইনফ্লুয়েন্স করে? প্রাইস অফ দ্য কমোডিটি, অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ সাপ্লাই। বাজারে কত দামে সেই জিনিসটা বিক্রি হচ্ছে। প্রাইস অফ সাবস্টিটিউট, সেই জিনিসের যেগুলো সাবস্টিটিউট সেগুলো কত দামে বিক্রি হচ্ছে। প্রাইস অফ প্রোডাকশন ফ্যাক্টরস, সেই জিনিসকে বানানোর যে উপকরণগুলো রয়েছে অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন রয়েছে, সেগুলোর প্রাইস কি চলছে। টেকনোলজিক্যাল লেভেল, কি টেকনোলজি দিয়ে সেই জিনিসটা প্রডিউস হচ্ছে। নাম্বার অফ ফার্মস ইন দ্য মার্কেট, অর্থাৎ সেই জিনিসগুলোকে বিক্রি করার জন্য কতগুলো কোম্পানি বা দোকান মার্কেটে রয়েছে। সেই বিক্রেতা যারা সেই প্রোডাক্টটা বিক্রি করছে, তারা এক্স্যাক্টলি কি গোলের জন্য সেটা বিক্রি করছে। মানে এমন ভাববে না যে প্রফিটের জন্য করছে, সেটা তো অবশ্যই করছে, কিন্তু তাদের টার্গেট কাস্টমার কারা, কাদেরকে তারা বিক্রি করতে চেষ্টা করছে। তো এটাই হচ্ছে গোল অফ দ্য ফার্ম। এক্সপেক্টেড ফিউচার প্রাইসেস, ভবিষ্যতে কি এগুলোর দাম বাড়তে চলেছে, সেটার উপরে কোয়ান্টিটি সাপ্লাইড নির্ভর করবে। এবং গভর্নমেন্টের পলিসি, গভর্নমেন্ট যদি পার্টিকুলার কোনো জিনিসকে ইনসেন্টিভাইজ করছে বা গভর্নমেন্ট চাইছে সেই জিনিসের কনজাম্পশন বাড়ুক, সেটাও কিন্তু সেই জিনিসের সাপ্লাইয়ের উপরে প্রভাব ফেলবে। এবারে সাপ্লাই শিডিউল, অর্থাৎ যে কোনো জিনিসের সাপ্লাইয়ের কোয়ান্টিটি যেটা একটা সেলার করতে ইচ্ছুক বিভিন্ন দামে, মানে বাজারে কত দাম পেলে সেই জিনিসটা সাপ্লাই কত হবে, সেটাই হচ্ছে সাপ্লাই শিডিউল। সাপ্লাই শিডিউল দু প্রকারের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল, আর একটা হচ্ছে মার্কেট সাপ্লাই শিডিউল। ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল বেসিক্যালি যে কোনো জিনিসের কমোডিটি, যে কোনো জিনিসের কোয়ান্টিটি বাজারে কত বিক্রি হচ্ছে কত দামে, সেটাকেই যদি আমরা একটা টেবিল ফরম্যাটে অ্যারেঞ্জ করি, তাহলে আমরা পেয়ে যাব সেই জিনিসটার ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল। একটু বোঝার চেষ্টা করি। এই এক্সাম্পলটা বিশেষ করে মোমো লাভার্সদের জন্য প্রযোজ্য, কারণ বডিতে রক্ত তৈরি হয়, ঘাম তৈরি হয়, চোখের জল তৈরি হয়, কিন্তু মোমো তৈরি হয় না। তার জন্য রোজ মোমো খেতে হবে। তো বাজারে যদি কোনো মোমো বিক্রেতা 40 টাকা পার প্লেট দামে মোমো বিক্রি করতে পারছে, তাহলে হয়তো সে 20 প্লেট বিক্রি করবে। কিন্তু বাজারে যদি সেই মোমোর প্লেটটাই 50 টাকা দামে বিক্রি হচ্ছে পার প্লেট, তাহলে সে সাপ্লাই আর একটু বাড়িয়ে দেবে, কারণ বেশি প্রফিট সে কামাতে পারবে। তেমনি যদি 60 টাকা বা 70 টাকায় মোমোর প্লেট যদি পার প্লেট বিক্রি হচ্ছে, তাহলেও কিন্তু সেই মোমোর সাপ্লাই কিন্তু বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল, মানে একজন সেলার কি দামে কত কোয়ান্টিটির প্রোডাক্ট বিক্রি করতে ইচ্ছুক এবং পারছে। তেমনি আসে মার্কেট সাপ্লাই শিডিউল, অর্থাৎ যে কোনো জিনিসের কত কোয়ান্টিটি গোটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। শুধু একটা দুটো সেলার নয়, গোটা মার্কেটে যতজন সেলার অ্যাভেলেবেল আছে তাদের কাছে টোটাল কোয়ান্টিটি অফ সাপ্লাই কত রয়েছে এবং কত দামে, সেটাকে যদি আমরা একটা টেবিল ফরম্যাটে অ্যারেঞ্জ করি, তাহলে আমরা পেয়ে যাব মার্কেট সাপ্লাই শিডিউল। ফর এক্সাম্পল 40 টাকা পার প্লেট মোমো যদি মার্কেটে বিক্রি হচ্ছে, বাজারের রেট যদি এটা চলছে, তাহলে বিভিন্ন সেলার বিভিন্ন কোয়ান্টিটি মোমো প্রডিউস করে সাপ্লাই করবে। তো টোটাল মার্কেট সাপ্লাই 60 প্লেটস হয়ে যাবে। কিন্তু যদি বেশি দামে মোমো বিক্রি হচ্ছে, সেখানে টোটাল মার্কেট সাপ্লাইও কিন্তু প্রপোর্শনেটলি অনেকটা বেশি হয়ে যাবে, কারণ সবাই ভাবছে মোমো বিক্রি করে বা মোমোর ব্যবসায় কিন্তু বেশ লাভ আছে, তো চলো আমরাও করি। এটাই হচ্ছে মার্কেটের সাপ্লাই শিডিউল। তো সাপ্লাই শিডিউল আর কি বেসিক্যালি ইন্ডিভিজুয়াল সেলার বা মার্কেটে সমস্ত সেলার যে কোনো জিনিস কত টাকায় কত সাপ্লাই দিতে পারছে এবং ইচ্ছুক, সেগুলোকে যদি আমরা টেবিল ফরম্যাটে অ্যারেঞ্জ করি, তাহলেই আমরা পেয়ে যাব ইন্ডিভিজুয়াল বা মার্কেট সাপ্লাই শিডিউল।
এবারে হচ্ছে চলে আসি আসল কথায়, দ্য ল অফ সাপ্লাইজ। তো ল অফ সাপ্লাই এটা বলে অল আদার ফ্যাক্টরস রিমেইনিং সেম সেটেরেস প্যারিবাস প্রাইস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি সাপ্লাই। আমরা এখনই দেখলাম সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করে কি কি ফ্যাক্টর, তাদের মধ্যে ধরে নেওয়া হয় বাকি সমস্ত ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট রয়েছে এবং জানার চেষ্টা করা হয় যে প্রাইস অফ কমোডিটির সাথে কোয়ান্টিটি সাপ্লাইডের কি রিলেশন। এটাই হচ্ছে দ্য ল অফ সাপ্লাই, যেটা বলে প্রাইস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি সাপ্লাই। অর্থাৎ কোনো জিনিসের প্রাইস যদি মার্কেটে বেড়ে যায় তাহলে তার কোয়ান্টিটি সাপ্লাইডও অটোমেটিক্যালি বেড়ে যাবে। ল অফ সাপ্লাই এর গ্রাফটা এরকম দেখতে জেনারেলি, এক্স অ্যাক্সিসে আবারও কোয়ান্টিটি সাপ্লাইড আর ওয়াই অ্যাক্সিসে প্রাইস বোঝাচ্ছে। তো প্রাইস যখন P1 ছিল তখন কোয়ান্টিটি সাপ্লাইড Q1 ছিল। প্রাইস যখন P2 যেটা বেড়ে গেছে তখন কোয়ান্টিটি সাপ্লাইডও দেখো বেড়ে গেছে। আবার প্রাইস যদি P3 হয় তাহলে কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যাবে। তো প্রাইস ইনক্রিজ হওয়ার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইও ইনক্রিজ হয়ে যায়, বা উল্টোটাও প্রযোজ্য। কোয়ান্টিটি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে অনেক সময় তার প্রাইসও বেড়ে যায়। কেন? কারণ সেলারদের প্রফিটেবিলিটি এখানে প্রশ্ন। সেলাররা এটা মনে করছে বা সেলাররা এটা জানে যে এই জিনিসটা আমরা মার্কেটে যদি বেশি করে সাপ্লাই দিতে পারি তাহলে বেশি করে আমরা প্রাইস পাবো, অর্থাৎ বেশি প্রফিট কামাতে পারবো। তো সবাই সেই ব্যবসাতে একদম লেগে পড়বে। তো ল অফ ডিমান্ড যেখানে বায়ার্স অ্যাফোর্ডেবিলিটির কথা বলে, খদ্দেরদের ক্রয় ক্ষমতার কথা বলে, সেখানে ল অফ সাপ্লাই হচ্ছে বিক্রেতাদের লাভ অর্থাৎ সেলার্স প্রফিটেবিলিটির কথা বলে। এবার এই ল অফ সাপ্লাইয়েরও কিছু গুরুত্বপূর্ণ এক্সেপশনস রয়েছে যেগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথম এক্সেপশন, এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে ল অফ সাপ্লাই অনেক সময় কাজ করে না, বিশেষ করে শর্ট টার্ম। ফর এক্সাম্পল, যদি আজকে বা কিছুদিন ধরে বাজারে যদি পেঁয়াজ খুব বেশি দামে বিক্রি হচ্ছে, পেঁয়াজের দাম যদি মার্কেটে বেড়ে যায়, তার মানে মার্কেটে যেই পেঁয়াজ সাপ্লাই করতে পারবে অনেক বেশি প্রফিট সে কামাতে পারবে। তবে বন্ধুরা, পেঁয়াজ একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেটাকে গ্রো করতে অনেকটাই সময় লাগে। সোয়িং সিজন থেকে হারভেস্টিং সিজন অনেকটা সময় লাগে। তো 1-2 দিন 5 দিন পেঁয়াজ খুব বেশি দামে মার্কেটে বিক্রি হচ্ছে বলে পেঁয়াজের সাপ্লাই কিন্তু অটোমেটিক বাড়বে না, কারণ পেঁয়াজ গ্রো করতে টাইম লাগবে, বা যারা পেঁয়াজ ফার্মার আছে বা অন্য ফার্মার আছে তারা পেঁয়াজ কাল্টিভেশনে যেতেও টাইম লাগবে। হ্যাঁ, তবে পেঁয়াজ যদি বাজারে লং টার্মের জন্যই বেশি দামে বিক্রি হয় তখন সেই ক্ষেত্রে চাষিরা নিজেদের ক্রপিং প্যাটার্ন বদলে নেবে, বেশি করে পেঁয়াজ চাষ করবে বা পেঁয়াজ চাষের জন্য বেশি করে জমি অ্যালট করবে। তো শর্ট টার্মের ক্ষেত্রে এগ্রিকালচারাল প্রোডাক্ট কিন্তু ল অফ সাপ্লাই এর একটা এক্সেপশন, অর্থাৎ দাম যতই বাড়ুক না কেন সাপ্লাই কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। দ্বিতীয় এক্সেপশন, প্রেস্টিজ গুডের ক্ষেত্রে। আইফোন তো খুব পপুলার, গরিব থেকে বড় লোক পকেটে পয়সা থাকুক বা ইএমআই তে কিনুক, কিন্তু বেসিক পারচেজের মতো আইফোনও তারা কিন্তু পারচেজ করে। অনেক সময় আমার স্টুডেন্টরাই আমাকে ফোন করে বলে যে স্যার, কম্পিটিটিভ এক্সাম পড়ার জন্য ফিস দেওয়ার জন্য আমাদের কিন্তু টাকা পয়সা নেই, অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু তাদের মধ্যে কিছু কিছু প্রিয় ছাত্রের যখন আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্টোরি দেখি তখন আমার নিজেরই মনটা খারাপ হয়ে যায়। স্ট্যাটাসে দেওয়া মাই নিউ আইফোন প্রো ম্যাক্স 70, তখন আমি আমার পাতি অ্যান্ড্রয়েড ফোনটার দিকে তাকিয়ে একটু দুফোঁটা অশ্রু ফেলে নিই। তো এরকম প্রেস্টিজ গুডস অর্থাৎ ভেবলেন গুডস মানুষে সোশ্যাল স্টেটাস, প্রেস্টিজ বা স্যাটিসফ্যাকশনের জন্য কেনে, তার ইউটিলিটির জন্য নয়। তো এমন জিনিসের সাপ্লাইটাকে সাধারণত ইচ্ছে করে শর্ট রাখা হয় যাতে করে তার হাই প্রাইসটা মেনটেন করা যায়। অতিরিক্ত বেশি আইফোন যদি মার্কেটে সাপ্লাই হতে থাকে তাহলে তার প্রাইসটা কিন্তু পড়ে যাবে, ওটা স্টেটাস সিম্বল হিসাবে এক্সিস্ট করা বন্ধ হয়ে যাবে। সবার কাছেই যদি আইফোন থাকে তাহলে আইফোনের আর কোনো ভ্যালু নেই। তাই জন্য ইচ্ছা করে তার সাপ্লাইটাকে রেগুলেট করা হয় যাতে তার প্রাইসটা বাড়তে থাকে বা অ্যাটলিস্ট হাই প্রাইস এক্সিস্ট করে। তো প্রেস্টিজ গুডস এর ক্ষেত্রে ল অফ সাপ্লাই অনেক সময় অ্যাপ্লাই করে না। আর নেক্সট এক্সেপশন টু দ্য ল অফ সাপ্লাই হচ্ছে যেগুলো পেরিশেবল গুডস আছে, মানে এমন কোনো জিনিস যেটা তাড়াতাড়ি পচে যায় বা খারাপ হয়ে যায়। যেমন টমেটোর যদি কথা বলি, আজকে টমেটোর হারভেস্টিং হয়েছে, তার মানে আজকে সাপ্লাই অনেক বেশি বা বেশি দেওয়া যাবে। তো সেদিন যদি টমেটোর দাম পড়েও যায় তাহলেও কিন্তু টমেটোর কোয়ান্টিটি সাপ্লাইড অনেক বেশি থাকবে। উল্টে কোয়ান্টিটি সাপ্লাইড যেহেতু বেশি, মানে বাজারে টমেটো অ্যাভেলেবেল, বাজারে ঢুকলে সবাই টমেটো বিক্রি করছে, তার প্রাইসটা অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে বাড়ার জায়গায়। যেহেতু সাপ্লাই বেড়ে গেছে তার প্রাইসটা কমে যাবে। তো নর্মাল ল অফ সাপ্লাই বলে প্রাইস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি সাপ্লাই, অর্থাৎ প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাইড বাড়ে। কিন্তু এখানে আমরা দেখছি টমেটো সিজনে টমেটোর প্রাইস কমলেও কিন্তু কোয়ান্টিটি অফ টমেটো সাপ্লাইড বাড়তেই থাকে বা সেম থাকে। তো এইগুলো কিছু ছিল এক্সেপশনস টু দ্য ল অফ সাপ্লাই। আচ্ছা, এইমাত্র বন্ধুরা আমরা এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে কার্ভগুলো বা ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্রাফগুলো আমরা দেখলাম, যে স্ট্রেইট লাইন ছিল ডিমান্ড এবং সাপ্লাইয়ের
লাইনগুলো স্ট্রেট, তবে এগুলো একটু ওভার সিম্পলিস্টিক এক্সপ্লেনেশন, যাতে তোমরা সহজভাবে সেটা বুঝতে পারো। তবে রিয়েল লাইফে কিন্তু ইউজুয়ালি এত প্রপোর্শনেটলি জিনিসপত্রের ডিমান্ড বা সাপ্লাই চেঞ্জ হয় না প্রাইসের সাথে। মানে এখানে ডিমান্ড কার্ভে কি দেখতে পাচ্ছ, কোয়ান্টিটি 1 থেকে কোয়ান্টিটি 2 যতটা ইনক্রিজ হলো, প্রাইস 1 থেকে প্রাইস 2 অতটাই ডিক্রিজ হলো। তো একটা প্রপোর্শনালিটি যেটা এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু রিয়েল লাইফ বা রিয়েল লাইফ প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। রিয়েল লাইফে লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কার্ভ, অর্থাৎ প্রাইস যদি এতটা বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড এতটা কমে যাবে, আর একটু যদি বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড আরো বেশি কমে যাবে। অলরাইট, তো প্রপোর্শনালি বা কনস্ট্যান্ট রেটে এগুলো কমে বাড়ে না। কিছুটা প্রাইস বাড়লেও কোয়ান্টিটি ডিমান্ডেড হয়তো সেমই থাকবে, অতিরিক্ত প্রাইস বাড়লে তখন কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যেতে পারে। তাই জন্য অ্যাকচুয়াল ডিমান্ড কার্ভটা কিন্তু একটা লাইন নয়, কার্ভ। তেমনি সাপ্লাইয়ের ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখেছিলাম যে সাপ্লাই লাইনটা এরকম স্ট্রেট, অর্থাৎ প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যায়, প্রাইস আরেকটু বাড়লে কোয়ান্টিটি সাপ্লাইড আরও বেড়ে যায় এবং প্রপোর্শনেটলি বাড়ে। কিন্তু আবারও রিয়েল লাইফে সেটা কিন্তু হয় না। কিছুদিন কোয়ান্টিটি সাপ্লাইড যদি বাড়েও প্রাইস কিন্তু তার বাড়বে না, আরেকটু যদি কোয়ান্টিটি সাপ্লাইড বেড়ে যায় তখন তার প্রাইস বাড়তে পারে, বা উল্টোটাও কিছুদিন প্রাইস যতই বাড়ুক না কেন কোয়ান্টিটি সাপ্লাইড বাড়বে না, তবে আরো বেশি যদি প্রাইস বাড়ে তাহলে তার কোয়ান্টিটি সাপ্লাইড অনেকটা বেড়ে যেতে পারে। তো সাপ্লাই কার্ভটাও রিয়েল লাইফে একটা কার্ভ, লাইন নয়। এই ছবিগুলো অনেকটা বেশি রিয়ালিস্টিক, তবে এই ছবিগুলো বোঝা সিম্পলিসিটির জন্য এই ছবিগুলো ব্যবহার করা হয়। তো ডিমান্ড কার্ভ অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড স্লোপিং এবং কনভেক্স। তো ডিমান্ড কার্ভটা দেখতেই পাচ্ছ ডাউনওয়ার্ড স্লোপিং, এই পয়েন্ট থেকে নিচের পয়েন্টে আসে ডাউনওয়ার্ড স্লোপিং, এবং কনভেক্স মানে এই দিক থেকে অরিজিন থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কনভেক্স শেপটা লক্ষ্য করতে পারবো। তেমনি সাপ্লাই কার্ভ হচ্ছে এরকম আপওয়ার্ড স্লোপিং, অর্থাৎ এখান থেকে এখানে যায়, এবং কনকেভ অরিজিনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এই কনকেভ শেপটা আমরা দেখতে পারবো। তো খেয়াল রাখবে এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবারে এটা হয় কেন, অর্থাৎ রিয়েল লাইফে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড প্রপোর্শনেটলি কেন চেঞ্জ হয় না, বা প্রাইসের সাথে কোয়ান্টিটি সাপ্লাইড কেন প্রপোর্শনেটলি চেঞ্জ হয় না। তো ডিমান্ড প্রপোর্শনেটলি চেঞ্জ হয় না উইথ চেঞ্জ ইন প্রাইস বিকজ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ একটা জিনিস আমি যত বেশি ডিমান্ড করব বা কনজিউম করব সেটা স্যাটিসফ্যাকশন অত আমার কমতে থাকবে। আবারও যদি মোমোর এক্সাম্পলটা দিয়ে বোঝাই, যখন আমার পেট খালি আছে তখন আমি এক প্লেট মোমো খেয়ে যতটা স্যাটিসফ্যাকশন আমি পাবো, আমি যদি খেতে থাকি মোমোর প্লেট 2 প্লেট 3 প্লেট 4 প্লেট, হতে পারে 2 নম্বর প্লেট বা 3 নম্বর প্লেটটা কিন্তু আমাকে সেই স্যাটিসফ্যাকশনটা দেবে না। তো দোকানদার যদি তখন এমনও নিয়ম করে যে আপনি যদি 5 প্লেট মোমো খেতে পারেন তাহলে সবগুলোই আপনার জন্য ফ্রি, মানে প্রাইস কমিয়ে দেওয়ার অফার করছে। যদি আমি বেশি কনজিউম করি তখনও কিন্তু হয়তো আমি 5 প্লেট মোমো খাবো না। এই যত সোশ্যাল মিডিয়াতে দেখো না আনলিমিটেড ইটিং চ্যালেঞ্জ, অর্থাৎ বিশাল বড় মস্ত বড় একটা খাবারের প্লেট যদি তুমি এত সময়ের মধ্যে শেষ করতে পারো তাহলে পুরো জিনিসটা তোমার জন্য ফ্রি হয়ে যাবে, বা তোমাকে ক্যাশ রিওয়ার্ডও দেওয়া হবে। তো এরকম ফ্রিতে খাওয়ার অফার করে যাচ্ছে, সেলার কি পাগল নাকি? না, ওরাও জানে যে 100 জনের মধ্যে হয়তো একজন এই অফারটা নিতে চাইবে, বাকিরা হয়তো 1 প্লেট বা হাফ প্লেট এনজয় করবে এবং তার টেস্টটা এনজয় করবে, গোগ্রাসে গিলবে না। এটাকেই বলে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। একটা জিনিস যত বেশি ডিমান্ডে থাকবে বা কনজিউম হবে তার স্যাটিসফ্যাকশন অতটা কমে যাবে, তখন প্রাইস কমলেও কিন্তু আমি বেশি কনজিউম করব না বা বেশি ডিমান্ড করব না। দ্বিতীয়, কেন ডিমান্ড কার্ভটা অ্যাকচুয়ালি কার্ভ, অর্থাৎ প্রাইস বাড়লে ডিমান্ড কমে যাবে, এটা স্ট্রিক্টলি বা প্রপোর্শনেটলি অ্যাপ্লাই হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে ভ্যারিং কাস্টমার সেন্সিটিভিটি। অনেক সময় অনেক জিনিস আউট অফ ফ্যাশন চলে যায়, যেমন এককালে রিপড জিন্স, একটা জিন্সের নানান জায়গায় ছেঁড়া ফাটা, ওটা বড় ফ্যাশনেবল ছিল, লোকজন পরতো এবং পছন্দ করত, তখন তার কোয়ান্টিটি ডিমান্ডেড অনেক বেশি ছিল। তবে এখন আর কমন রিপড জিন্সের সেরকম ডিমান্ড নেই, কারণ কাস্টমারদের সেন্সিটিভিটি কমে গেছে, কাস্টমাররা আর ওরকম ফ্যাশনের জিনিস পরতে চাইছে না। তো এখন যতই কম প্রাইসে ওটা বিক্রি হোক না কেন তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু সেম থাকবে, কমে যাবে কিন্তু বাড়বে তো না। তৃতীয় পয়েন্ট, ইনকাম এফেক্ট অ্যান্ড সাবস্টিটিউশন এফেক্ট। মানুষের যদি ইনকাম বাড়ে তাদের লাইফে টেস্টও চেঞ্জ হয়ে যায়। কম ইনকাম তো তুমি ফ্যান দিয়ে কাজ চালিয়ে নেবে, ইনকাম বেড়ে গেছে তো তোমার এসি লাগবে। অর্থাৎ ওভারঅল ইনকাম যদি মার্কেটে বাড়ে বা ইন্ডিভিজুয়ালের ইনকাম যদি মার্কেটে বাড়ে, মানুষে যেই জিনিসগুলো কনজিউম করছিল সেগুলো না করে অন্য হায়ার লেভেলের জিনিস হয়তো কনজিউম করবে। তো যতই তখন তার প্রাইস কমুক না কেন তার কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু বাড়বে না। এটাকেই বলে ইনকাম এফেক্ট। ইনকাম যখন কম ছিল তুমি পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে ট্রাভেল করতে, এখন ইনকাম বেড়ে গেছে, পাবলিক ট্রান্সপোর্টেশন সস্তা হলেও তুমি কিন্তু প্রাইভেট কার দিয়ে
ট্রাভেল করা বেশি পছন্দ করবে। আরেকটা হয় সাবস্টিটিউশন এফেক্ট, অর্থাৎ চা আর কফির এক্সাম্পল দিয়ে বুঝি। চায়ের দাম যদি অতিরিক্ত বেড়ে যায়, চায়ের কোয়ান্টিটি ডিমান্ডেড তো অবভিয়াসলি কমে যাবে, কিন্তু মানুষে কফিটাও কিন্তু বেশি করে খাওয়া আরম্ভ করে দেবে। তার মানে চায়ের সাবস্টিটিউট হিসাবে লোকে কফিটাকে দেখা শুরু করবে, এবং একটা টাইম পর মানুষে চায়ের দাম কমে গেলেও তখন কিন্তু হতে পারে তারা কফি থেকে আর চায়ে শিফট করছে না। প্রাইস কমলেও কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু বাড়ছে না। এটাকে বলে সাবস্টিটিউশন এফেক্ট, কারণ মানুষে একটা জিনিসের সাবস্টিটিউট খুঁজে বের করে ফেলেছে এবং সেটাই তাদের লাইফস্টাইলের পার্ট হয়ে গেছে। তেমনি সাপ্লাই লাইনটাও কিন্তু আদতে লাইন নয়, ওটাও একটা কার্ভ। তো ওটার পিছনে কারণ হচ্ছে রিয়েল লাইফে সবসময় প্রাইস বাড়লেই যে কোয়ান্টিটি সাপ্লাইড বাড়বে এমন কিন্তু কথা নেই। জিনিসের প্রাইস এই জন্যও বাড়তে পারে কারণ সেই জিনিস উৎপাদন করা সামগ্রী, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রাইস বেড়ে গেছে। তো প্রাইস বাড়লেও তোমার প্রফিট মার্জিন কমে যাবে, তাই জন্য কোয়ান্টিটি সাপ্লাই কিন্তু বাড়বে না। তারপরে ওভারটাইম ওয়েজেস, যারা লেবার রয়েছে ওই সেক্টরে কাজ করছে তারা হয়তো বেশি পারিশ্রমিক ডিমান্ড করছে। আবার লিমিটেড মেশিনারি, একটা ফ্যাক্টরির ধরো এক্স কোয়ান্টিটি অফ জিনিসই প্রডিউস করার ক্ষমতা আছে, প্রাইস যতই মার্কেটে বাড়ুক না কেন কোয়ান্টিটি সাপ্লাইড সে কোনোভাবেই বাড়াতে পারবে না, তার অত ক্যাপাসিটি নেই। তার সাথে র মেটেরিয়ালের যদি স্কারসিটি দেখা যায়, একটা জিনিস প্রডিউস করার জন্য কাঁচামাল যেগুলো প্রয়োজন সেগুলোই যদি না পাওয়া যায়, তাহলেও অফকোর্স তার সাপ্লাই কিন্তু বাড়বে না, যতই তার প্রাইস বেড়ে যাক না কেন। তো এই সমস্ত রিয়েল ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে ডিমান্ড আর সাপ্লাই লাইনগুলো কিন্তু অ্যাকচুয়ালি এমন দেখতে, খেয়াল রাখবে। এবারে আমরা দেখে নেব ইকুইলিব্রিয়ামের স্থিতি কাকে বলে। তো ডিমান্ড আর সাপ্লাই এভাবেই মার্কেটে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম প্রডিউস করে, অর্থাৎ এমন একটা প্রাইজে আলটিমেটলি জিনিসটা সাপ্লাই এবং ডিমান্ড করা হয় যাতে করে ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই। জিনিসটার প্রাইস এমনই দাঁড়াচ্ছে যেখানে যতটা ডিমান্ড আছে অতটাই সাপ্লাই করা হচ্ছে, না বেশি না কম। এটাকেই বলে মার্কেটে ইকুইলিব্রিয়ামের স্থিতি, এবং যেই প্রাইজে এটা সম্ভব সেটাকে বলে ইকুইলিব্রিয়াম প্রাইস। তো গ্রাফটা আবার এরকম দেখতে, তো দেখতেই পাচ্ছ গ্রিনটা হচ্ছে ডিমান্ড লাইন আর এসটা হচ্ছে সাপ্লাই লাইন। তো ডিমান্ড লাইন নিজের মতো ডাউনওয়ার্ড স্লোপ করছে, অর্থাৎ প্রাইস কমে যাওয়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে যাচ্ছে। তেমনি সাপ্লাই লাইনও নিজের মতো আপওয়ার্ড স্লোপে চলছে, অর্থাৎ প্রাইস বেড়ে যাওয়ার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইও ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এই দুটো লাইনই যেই পয়েন্টটাতে মিট করবে সেটাকে বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই, যা ডিমান্ড আছে এক্স্যাক্টলি অতটাই সাপ্লাই করা হচ্ছে। তো এটা একটা স্টেবল প্রাইস বন্ধুরা, একটা ব্যালেন্সড মার্কেট বলা যেতে পারে। এর থেকে যদি উপরে কোনো আমরা পয়েন্ট নিয়ে নিই, তার মানে সাপ্লাই বেশি আছে ডিমান্ডের তুলনায়, অর্থাৎ মার্কেটে একটা সারপ্লাসের স্থিতি চলছে। তেমনি আবার এই পয়েন্ট থেকে যদি আমরা নিচে আসি, তাহলে মার্কেটে ডিমান্ড বেশি আছে কিন্তু সাপ্লাই অপেক্ষাকৃত কম আছে, তো মার্কেটে একটা শর্টেজ রয়েছে, সাপ্লাইয়ের শর্টেজ। কিন্তু এই পয়েন্টটাতে এক্স্যাক্টলি ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাইড। ইকুইলিব্রিয়াম প্রাইসকে অলসো নোন অ্যাজ মার্কেট ক্লিয়ারিং প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইসে যদি জিনিসপত্র বিক্রি হচ্ছে, যা সাপ্লাই করা হচ্ছে পুরোটাই বিক্রি হয়ে যাবে, পুরোটাই ডিমান্ড থাকবে। আচ্ছা, তো এমন টাইপের ইকুইলিব্রিয়ামের স্থিতি শুধুমাত্র আমরা পারফেক্ট কম্পিটিশনের মার্কেটেই আমরা দেখতে পারি। পারফেক্ট কম্পিটিশন বলতে কি বোঝায়, তার সাথে অন্যান্য মার্কেট স্ট্রাকচার কি কি রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি এই প্লেলিস্টের একটা ভিডিও, পার্টিকুলারলি দ্য ভিডিও 4 মার্কেট স্ট্রাকচারে আমি এক্সপ্লেন করেছিলাম। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে যদি এখনো না দেখে থাকো, আর যারা দেখেছো তারা বুঝতেই পারছো পারফেক্ট কম্পিটিশনের স্থিতিটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ যতজন বায়ার যত দামে কিনতে চাইছে এবং যতজন সেলার সেই দামেই বিক্রি করতে চাইছে, এমনটা কিন্তু প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না। তবে এগ্রিকালচারাল মার্কেট আমরা উদাহরণ হিসাবে দেখেছিলাম যে অনেকটাই পারফেক্ট কম্পিটিশনের কাছাকাছি। তেমন পারফেক্ট কম্পিটিশনের মার্কেটেই কিন্তু ইকুইলিব্রিয়াম পসিবল, তবে পারফেক্ট কম্পিটিশন প্র্যাকটিক্যালি পসিবল না, তেমনি ইকুইলিব্রিয়ামও প্র্যাকটিক্যালি পসিবল না। তবে এই পয়েন্টটাতে রিচ করার চেষ্টা করা হয়। এবার অ্যাডাম স্মিথ নামক একজন ইকোনমিস্ট ছিলেন, যিনি এই মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ফোর্সটাকে বলেছিল দ্য ইনভিজিবল হ্যান্ড। অর্থাৎ মার্কেটে বায়ার এবং সেলার নিজেদের সেলফ ইন্টারেস্টে কিন্তু কাজ করছে। বায়ারের মতলব থাকে আমি সবচেয়ে কম দামে একটা জিনিস যত বেশি পারা যায় কিনবো, তেমনি সেলারদেরও মোটিভ থাকে আমি যত বেশি দামে যত বেশি করে একটা জিনিস বিক্রি করব। তো এদের দুজনের মধ্যে নিজের সেলফ ইন্টারেস্টকে মাথায় রেখে এই ইন্টারাকশনটাই ইকুইলিব্রিয়াম স্থিতির জন্য রেসপন্সিবল। মার্কেটে এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের
ফোর্সটাই মার্কেটকে ইকুইলিব্রিয়ামের স্থিতিতে পৌঁছে দেয়, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এখানে কোনো এক্সটার্নাল রেগুলেশনের প্রয়োজন নেই, পার্টিকুলারলি গভর্নমেন্টের এখানে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। মার্কেটে এই ডিমান্ড এবং সাপ্লাই মার্কেটকে ইকুইলিব্রিয়াম স্থিতিতে নিয়ে যায়। তো এই ফোর্সেস অফ ঠিক যেন একটা অদৃশ্য হাত মার্কেটকে কন্ট্রোল করছে এবং ইকুইলিব্রিয়াম স্থিতিতে নিয়ে আসছে। তো এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ফোর্সই কিন্তু দ্য ব্যাকবোন অফ আ মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি যেখানে ল্যাসে ফেয়ারের নীতি ফলো করা হয়, অর্থাৎ সরকার মার্কেটে হস্তক্ষেপ করে না বেসিক রেগুলেশন বাদ দিয়ে, সেখানে কিন্তু এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ফোর্সই এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা মেনটেন করে চলে, এমনই বলেছিলেন ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ। তো আশা করি আজকের এই টপিকটা তোমরা বুঝতে পারলে। ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, ইকোনমির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমি তোমাদের বোঝালাম। চলো এবার দেখে নেওয়া যাক এই টপিক রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ইজ ডিটারমাইন্ড বাই, ইকুইলিব্রিয়াম যে প্রাইস সেটা কিসের দ্বারা নির্ধারিত হয়? এসএসসি সিজিএল 2021 এর প্রশ্ন। পজ করে উত্তর করার চেষ্টা করো, কমেন্টে তোমাদের উত্তর লিখে দাও। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো ডি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা এখনই বুঝলাম কিভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের অদৃশ্য ফোর্স মার্কেটকে ইকুইলিব্রিয়াম স্থিতিতে নিয়ে আসে। কোয়েশ্চেন 2, দ্য ল অফ সাপ্লাই স্টেটস দ্যাট ceteris paribus as the price of a good increases the quantity supplied এর উপরে কিভাবে প্রভাব পড়ে? তো ceteris paribus মানে আমরা বুঝলামই অল আদার ফ্যাক্টরস রিমেইনস কনস্ট্যান্ট। তো সেরকম স্থিতিতে ল অফ সাপ্লাই কি বলে? পজ করে উত্তর করো। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো সি, অর্থাৎ ইনক্রিজেস। প্রাইস যদি বেড়ে যায় মার্কেটে একটা জিনিসের সাপ্লাই বেড়ে যাবে। থার্ড কোয়েশ্চেন বলেছে ডিউ টু এক্সেস ডিমান্ড মার্কেট প্রাইস ইজ জেনারেলি, এসএসসি সিজিএল এর প্রশ্ন। পজ করে উত্তর করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো এ, অর্থাৎ লোয়ার দ্যান ইকুইলিব্রিয়াম প্রাইস। যখন ডিমান্ড বেশি তখন মার্কেট প্রাইস সেই জিনিসটার কমে যায়, বা উল্টোটা মার্কেট প্রাইস কমার জন্য ডিমান্ড বেড়ে যায়। তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সেই জিনিসটার নিচে লোকেটেড হবে। আমরা এখনই সেটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝেছিলাম। কোয়েশ্চেন 4 বলছে আন্ডার আ নর্মাল ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ ফুললি ইলাস্টিক সাপ্লাই কার্ভ অ্যান্ড এক্সোজিনিয়াস ডিক্রিজ ইন ডিমান্ড উড লিড টু। তো এটার কোয়েশ্চেনটার একটু মানে বুঝিয়ে দিচ্ছি। তো ডিমান্ড কার্ভ আমরা দেখলাম নর্মালি ডাউনওয়ার্ড স্লোপিং হয় এবং কনভেক্স হয়, এবং ফুললি ইলাস্টিক সাপ্লাই কার্ভ। ইলাস্টিসিটি নিয়ে অ্যাকচুয়ালি আমি আরেকটা ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড এবং সাপ্লাই এক্স্যাক্টলি কি জিনিস এবং সেটা কিভাবে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তোমরা বুঝতে পারবে। আপাতত জেনারেল আন্ডারস্ট্যান্ডিং ইলাস্টিসিটির হচ্ছে এটাই, ফিজিক্সে যেমন একটা জিনিসে যত ফোর্স বা প্রেশার তুমি দেবে অতই জিনিসটা স্ট্রেচ হবে বা রেসপন্ড করবে। অর্থাৎ ফুললি ইলাস্টিক সাপ্লাই কার্ভ বলতে যত প্রাইস বাড়বে অত কোয়ান্টিটি সাপ্লাইড বাড়তে থাকবে। এমন হবে না প্রাইস বেড়ে গেল কিন্তু কোয়ান্টিটি সাপ্লাই সেম থেকে গেল। ফুললি ইলাস্টিক মানে প্রাইসের সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়বে, ল অফ সাপ্লাই ফুললি ফলো হবে। তো নর্মাল ডিমান্ড কার্ভ এবং ফুললি ইলাস্টিক সাপ্লাই কার্ভ, অর্থাৎ সিম্পলি নর্মাল ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ চলছে। তো তখন যদি একটা এক্সোজিনাস ডিক্রিজ ইন ডিমান্ড হয়, কিছুভাবে ডিমান্ড যদি তখন কমে যায়, তখন মার্কেটে কি অবস্থা হবে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এবং প্রাইসের উপরে? একটু ভেবে উত্তর করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, ডিক্রিজ ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যান্ড নো চেঞ্জ ইন প্রাইস। তো এটা একটু ভালো করে বুঝি আনসারটা। তো ইনিশিয়ালি মার্কেট ছিল ইকুইলিব্রিয়ামে, যেখানে সাপ্লাই লাইনটা এরকম ছিল, প্রাইস একটা ইকুইলিব্রিয়ামের স্থিতিতে পৌঁছে গেছিল, যেখানে কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়ছিল, মানে একটা স্টেবল প্রাইসে পৌঁছে গেছিল। ওটাতেই আর কি মার্কেটে জিনিসপত্র সাপ্লাই হচ্ছিল, এবং ডিমান্ড যেমন নর্মালি ডাউনওয়ার্ড স্লোপিং থাকে তেমনই ছিল। এটা আগের ইকুইলিব্রিয়াম ছিল। কিন্তু এখন কি হয়েছে, বললো যে এক্সোজেনাস ডিক্রিজ ইন ডিমান্ড, মানে এক্সোজিনাস বলতে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য বা সেই আদার ফ্যাক্টরসের জন্য। এমনিতে ল অফ ডিমান্ড বলে প্রাইসের সাথে জিনিসের ডিমান্ড রিলেটেড, বাকি ফ্যাক্টর যদি কনস্ট্যান্ট থাকে। তো সেই বাকি ফ্যাক্টরগুলোর কোনো চেঞ্জ হয়েছে, যার জন্য কি হয়েছে, জিনিসটার ডিক্রিজ ইন ডিমান্ড হয়ে গেছে। হয়তো টেস্ট অ্যান্ড প্রেফারেন্স মানুষের বদলে গেছে। তো এটা ছিল ইনিশিয়াল ইকুইলিব্রিয়ামের লাইন। তো নেক্সট আবার আরেকটা ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছাবে মার্কেট, সেই লাইনটা এটা হবে। এই লাইনটা ডিমান্ড 2 কে রিপ্রেজেন্ট করছে। এখানে আমরা দেখছি প্রাইস কনস্ট্যান্ট থাকলেও, প্রাইস কনস্ট্যান্ট কেন ছিল, কারণ সাপ্লাই লাইনটা এরকম স্ট্রেট। তো প্রাইস কনস্ট্যান্ট থাকলেও সেই জিনিসের ডিমান্ড কিন্তু কমে যাচ্ছে। এমনিতে নর্মালি কি হয়, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। কিন্তু এখানে প্রাইস সেম আছে, কিন্তু ডিমান্ড লাইনটা একটু ইন্টারনালি শিফট হয়ে গেছে, অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেছে। সাপ্লাই যেহেতু পারফেক্টলি ইলাস্টিক, তাই জন্য প্রাইসটা ফল হবে না, তবে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেল ডিউ টু সাম এক্সোজিনাস ফ্যাক্টরস। তো নতুন ইকুইলিব্রিয়াম অর্থাৎ E2 এখানে চলে আসবে। তো প্রাইসে কোনো চেঞ্জ হলো না, ফুললি ইলাস্টিক সাপ্লাই থাকলো, কিন্তু কোয়ান্টিটি ডিক্রিজ হলো, তাই জন্য সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিক্রিজ ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অ্যান্ড নো চেঞ্জ ইন প্রাইস। তো এই কোয়েশ্চেনটা ইউপিএসসি সিডিএস এ
জিজ্ঞেস করা হয়েছিল এবং খুবই রিসেন্ট কোয়েশ্চেন। তো দেখতেই পাচ্ছ এমনই কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কিন্তু এক্সাম। এই কোয়েশ্চেনটা উত্তর করার জন্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা ডিমান্ড কাকে বলে সেটা সেই কনসেপ্টটা জানার প্রয়োজন ছিল। আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ইলাস্টিসিটি অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এর উপরে একটা এরকম ডিটেলড কনসেপচুয়াল এবং শর্ট ভিডিও নিয়ে আসবো। আজকের লাস্ট কোয়েশ্চেন, নর্মালি দ্য ডিমান্ড কার্ভ হ্যাজ কেমন টাইপের শেপ বা স্লোপ? তো এটার উত্তর অলরেডি আমি এই ভিডিওতে একটু আগে ডিসকাস করেছি। তো তোমরা কমেন্ট সেকশনে আনসারটা টাইপ করে আমাকে জানাবে। সঠিক উত্তর হলে আমি পার্সোনালি লাইক করো। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আশা করি ডিমান্ড, সাপ্লাই এবং ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টসগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা একবার নয়, দুবার নয়, মিনিমাম 3 বার দেখো। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ইকোনমি। এটার উপরেই বাকি সমস্ত কনসেপ্ট অনেকটাই দাঁড়িয়ে আছে। তো আজকের এই ভিডিওটা 3, 4 বার 5 বার দেখে ভালো করে ধাতস্থ করে নাও, তাহলে আগে তোমাদের ইন্ডিয়ান ইকোনমি বুঝতে সুবিধা হবে। আমার এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধুরা, বাকি বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে এই ভিডিওটা বেশিরভাগ মানুষের কাছে ছড়িয়ে যায়, এবং নিউ ভিডিও যবে আসবে সেটা নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্টে আমি যেগুলো জিজ্ঞেস করলাম সেগুলোর উত্তর তো করবেই, সাথে সাথে তোমরা আর কোন ইকোনমি রিলেটেড টপিকে কনফিউশন ফেস করছো যেগুলোর উপরে আমি এরকম এক্সপ্লেনার ভিডিও আনতে পারি সহজ বাংলায় এবং ছোট, সেটা আমাকে লিখে জানাবে। তোমাদের কমেন্টে আমি অধীর আগ্রহে থাকি। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।